বেসিক নিয়ে কথাবার্তা বলছে যে কম্পিউটার একটা ইলেকট্রনিক মেশিন, সে হচ্ছে কিভাবে তার এবিলিটি কি, সে হচ্ছে ইনপুট নেয়, আউটপুট নিয়ে কাজ করে, বা হচ্ছে কোনো একটা জিনিসকে প্রোগ্রেস করে, এরকম প্রসেস করে। কম্পিউটারের জাস্ট বেসিক কথাবার্তাগুলা এখানে বলেছে, ঠিক আছে? তো এই জায়গায় আসি ডাটা প্রসেসিং নিয়ে। ডাটা প্রসেসিং এ আমাদের দেখা যায় কি, কোনো একটা ডাটাকে নিয়ে কাজ করি, সেটা কি ম্যানিপুলেট করি, ম্যানিপুলেট করার পরে আমাদের একটা আউটপুট রেজাল্ট হচ্ছে সে শো করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো এমন যে আমরা কোনো একটা ডাটাকে যদি র ম্যাটেরিয়ালস হিসেবে চিন্তা করি, সেটাকে যখন আমরা প্রসেস করব, সেখান থেকে কি আমার আউটপুটটা তৈরি হবে। এভাবে করে আমাদের হচ্ছে চিন্তা করতে হবে, এবং সে যে আউটপুটটা তৈরি হবে সেটাই আলটিমেটলি ইনফরমেশন। তো এখানে কম্পিউটারের কিছু হচ্ছে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলছে, যে সে অটোমেটিক, স্পিড তার কেমন হবে, তার অ্যাকুরেসি কেমন, তারপর কোনো ভার্সেটিলিটি আছে কিনা, তার রিমেম্বারিং পাওয়ার গুলা কেমন। তো এই জিনিসগুলো হচ্ছে কি কম্পিউটারের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলে দেওয়া আছে। আচ্ছা, আমি সব আগে ওভারঅল একটা রিভিউ করে যাই, ঠিক আছে? তারপরে যদি ইম্পর্টেন্ট কিছু বলার হয় আমি পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, ম্যাম একটু স্লো আগায়েন। স্লো আগাবো? আচ্ছা, ঠিক আছে। এখানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলা বলা আছে। চ্যাপ্টার 1 এ তেমন কিছু নাই, হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা যখন দেখবো তখন বলতে পারবো। আমি মেইন ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে একটু আস্তে ধীরেই পড়াবো, টেনশন নিয়েন না। আচ্ছা, এই জায়গায় হচ্ছে কম্পিউটারের অর্গানাইজেশন সম্পর্কে কথা বলছে, যে ইনপুট ডিভাইস যেগুলো আছে a প্লাস b, ধরেন এটাকে যখন আমরা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট কি করে, আমার অ্যাডিশন, সাবট্রাকশনস, মাল্টিপ্লিকেশনস এগুলার কাজগুলা করে থাকে। কন্ট্রোল ইউনিট হচ্ছে সেই জিনিসগুলাকে হচ্ছে কি করবে, কন্ট্রোল করবে, যে কোন ফ্ল্যাগটা ধরেন কখন ওপেন করতে হবে। এবং দেখা যায় যে সাম করেছি, সামের ভ্যালুটা হচ্ছে চাইলে মেমোরিতে রাখা হয়, মেমোরিতে আমরা চাইলে ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহার করতে পারি, যে টেম্পোরারি কোন একটা ভ্যালু হচ্ছে আমরা ক্যাশ মেমোরিতে সেভ করে রাখলাম। তারপরে সেখান থেকে হচ্ছে কি আউটপুট ডিভাইস গুলাতে নিয়ে আমাকে আউটপুট শো করবে। তো এখানে একটা কম্পিউটারের অর্গানাইজেশনের কি কি থাকতে পারে, যে কম্পিউটার সিস্টেম যদি না কাজ করি, সেই কম্পিউটারের মধ্যে কি কি থাকতে পারে? এটা হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডাটা অথবা ইনফরমেশন, প্রসিডিউর, হিউম্যানওয়্যার অথবা হচ্ছে কি কমিউনিকেশন। এই 6টা পার্ট আমাদের থাকে। তো হার্ডওয়্যার কি? হার্ডওয়্যার হচ্ছে অনলাইন ওই যে কিবোর্ড, মাউস বা প্রিন্টার, স্ক্যানার, এই জিনিসগুলো, ইলেকট্রনিক যত রকমের জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে কি কম্পিউটারের ফিজিক্যাল ইকুইপমেন্ট যেগুলো আছে সেগুলাকে বলতে পারবো কি হার্ডওয়্যার, তাই না? আর সফটওয়্যার কোনগুলো? সফটওয়্যার হচ্ছে যে কিভাবে একটা হার্ডওয়্যার হচ্ছে, সফটওয়্যার হচ্ছে আমরা যে টাস্কটা বলবো, হার্ডওয়্যার হচ্ছে সেটা কি কি পালন করবে। ধরেন আমি একটা টাস্ক বলতেছি যে কোনো একটা পেজে লগ ইন করবো, তো সেই লগ ইন অনুসারে সে কি করবে, ডাটাবেস চেক করবে, কোনো ইনফরমেশন দেখবে, অথবা ভিতরে ইন্টারনালি ওই যে বিট 0101 এরকম সিকোয়েন্স চিন্তা করবে। তার মানে আমি সফটওয়্যারে যাই কাজ করি না কেন, হার্ডওয়্যারে কি ওই রিলেটেড কাজগুলোই হতে থাকবে। তো এটা একটা কি বলে, আমরা ইনস্ট্রাকশনস কিন্তু সফটওয়্যারের মাধ্যমে দিয়ে থাকি। তো দুই ধরনের হতে পারে সফটওয়্যার গুলাকে ক্যাটাগরাইজড করলে, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো দুই ধরনের সফটওয়্যার নিয়ে আমরা হচ্ছে কাজ করি। ডাটাগুলো যে কয়েকটা জয়েন হতে যাচ্ছে, আচ্ছা দাঁড়ান, এটা ওপেন করে কিভাবে জানেন? মিটে কোথায় যে গিয়ে ওপেন করে বলেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপেন ওপেন দেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার সবাই জয়েন করতে পারবে, এবার আর ক্লাসেও প্যারা হবে না। আচ্ছা, আচ্ছা, এবার আসি। তো ডাটা হচ্ছে আমাদের কি বলে, ডাটাগুলা হচ্ছে, দাঁড়ান এসে নাক, হ্যাঁ, ডাটা হচ্ছে আমাদের একটা হচ্ছে আনপ্রসেস ফ্যাক্ট। ধরেন আমি হচ্ছে, আমরা যখন কোনো একটা বসকে রিপোর্টিং করতে যাই, ধরেন সাপোজ আমি আমার হেডকে রিপোর্ট করব, তখন কি সে যদি বলে যে একটা সিস্টেমের উপরে তুমি হচ্ছে অ্যানালাইসিস করে নিয়ে আসো, তখন কি করি আমরা, পুরো সিস্টেমটাকে ওভারভিউ করি, করে সেটার অনুসারে যে কোথায় কি হবে বা কি নিয়ে কাজ করতেছি সবগুলো এটা রিপোর্টিং এ সুন্দর করে সাজায় তারপর হচ্ছে রিপ্রেজেন্ট করি, তাই না? এমন। তো সেটা হচ্ছে ইনফরমেশন। কিন্তু এই যে জায়গা জায়গা থেকে খুচরা খুচরা ইনফরমেশন আমরা মানে ছোট ছোট জিনিসগুলো ডাটাগুলো কালেক্ট করতেছি, সেগুলো হচ্ছে কি আনপ্রসেস। তো ওইটা দেখে কিন্তু আমরা হচ্ছে সবকিছু নির্বাচন করতে পারি না। তো এই আনপ্রসেস যে ফ্যাক্টস গুলো আছে বা র ডাটা যেগুলো থাকে সেগুলোই হচ্ছে ডাটা। এখন ওইটাকে আমরা ব্যবহার করে যখন প্রসেসিং করব, সেখান থেকেই হচ্ছে আমাদের কি ইনফরমেশন ক্রিয়েট হবে। তো এই ডাটাগুলোকে আমরা ইলেকট্রনিক ওয়েতে ওই যে আমরা ডকে রাখি বা ওয়ার্কশিটে রাখি, ডাটাবেসে রাখি, প্রেজেন্টেশন ফাইলে হচ্ছে এগুলাকে স্টোর করে রাখি। তো এই জায়গায় হচ্ছে দেখেন ডাটা আর ইনফরমেশন এই জিনিসটা একটু ভালো করে পড়বো, যে ডাটা আর ইনফরমেশনের পার্থক্যটা কি, যে আমরা হচ্ছে কোনো একটা জিনিস হচ্ছে
র বা আনঅ্যানালাইজ যদি কোনো ফ্যাক্টস হয় সেগুলো হচ্ছে ডাটার মধ্যে রাখতেছি। আর ইনফরমেশন হচ্ছে নলেজ, আমার ইউজফুল একটা নলেজ সেখান থেকে দিবে, যে আমি ডাটাটাকে ব্যবহার করে যখন ইনফরমেশন তৈরি করছি তখন সেটা দিয়ে কিন্তু আমরা কি একটা ভালো জিনিস হচ্ছে ডেসক্রাইব করতে পারছি। তো এখানে ধরেন একটা এক্সাম্পল বলছে যে 123 আর 123 এটা হচ্ছে কি আলাদা আলাদা করে একটা ডাটা, কিন্তু যখন 246 বললাম তাদের সাম, সেটা হতে পারে একটা ইনফরমেশন। যেমন হচ্ছে ধরেন আমি বলতেছি আপনাদের ধরেন রাসেলের বললাম যে একটা আইডি আছে রাসেল, এরকম রাসেল 66, এটা ওরকম ভাবে আইডেন্টিফাই না করলে যদি আমি বলি শুধু রাসেল বলি, তাহলে আসলে আইডেন্টিফাই করাটা কি ডিফিকাল্ট না? কিন্তু যদি বলি রাসেল 66 ব্যাচের, তাহলে কি সেটা একটা ইনফরমেশন, যে তাকে হচ্ছে ওই যদি 66 ব্যাচে যাই তাইলে কিন্তু আমি পাবো। সিএসসি 66 বললে আরো স্পেসিফিক হয়ে যাবে, ইভিনিং বললে আরো স্পেসিফিক হবে। তো আমি যদি শুধু রাসেল বলে বাংলাদেশ ইউনিভার্সিটি খুঁজতে যাই, রাসেলকে কেউ খুঁজে পাবে? পাবে রাসেল? পাবে না। তো এই জিনিসগুলো হচ্ছে যখন আমরা হচ্ছে একটা প্রসেস মানে ওই ডাটা যত রকমের ওই রিলেটেড ডাটা আছে যদি কালেক্ট করে সেটাকে প্রসেস করতে যাই, তাহলেই হচ্ছে কি ইনফরমেশন তৈরি হবে। তারপর আসে প্রসিডিউরস, যে আসলে কিভাবে হচ্ছে মানে আমরা একটা ম্যানুয়াল ডকুমেন্টেশন, এটা হচ্ছে যে ধরেন আমরা যখন ফ্রিজ আর ওভেন কিনি, ওভেন কেনার সাথে সাথে আমাদের ফ্রিজ ওভেনের সাথে একটা ম্যানুয়াল দেয় না, যে কোন বাটনটার কি কাজ, কিভাবে কি কাজ করতেছে। তো এইটা হচ্ছে কি একটা ম্যানুয়াল আকারে থাকে, একটা গাইডলাইন দেয় যে হার্ডওয়্যার কিভাবে কাজ করবে বা সফটওয়্যার কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো আমরা হচ্ছে সেইখানে দেখে থাকি। তো প্রসিডিউরটা একটা হচ্ছে কি ম্যানুয়াল। তারপর আসি হিউম্যানওয়্যার। তো এটা তো হচ্ছে আমরা যারা হচ্ছে প্রোগ্রাম ডিজাইন করতেছি, অপারেট করতেছি, ইউজ করতেছি, সবকিছুই কিন্তু আমরা হচ্ছে হিউম্যানওয়্যার যারা আছে, যে তাদেরকে হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট বলতে পারি, প্রোগ্রামার বলতে পারি, এন্ড ইউজারও বলতে পারি, তারা কেমন হয়। তারপর আসি কমিউনিকেশন, সেটা হচ্ছে টোটাল ওভারঅল আমরা কমিউনিকেশন কিসের মাধ্যমে করি, ওভারঅল যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি সেগুলো হচ্ছে কি ইন্টারনেটের থ্রুতেই হয়, এবং হচ্ছে কি আমার মেইন কাজ কমিউনিকেশনে কিন্তু ডাটা শেয়ারিং করা। আমি যত বেশি ইনফরমেশন শেয়ার করব ইলেকট্রনিক ওয়েতে, তত বেশি আমার কমিউনিকেশন বিল্ড আপ হবে। তো কম্পিউটারের অ্যাপ্লিকেশনস বলছে এটা কোথায় কোথায় লাগে, এটা হচ্ছে এডুকেশন, ব্যাংকিং সিস্টেমের জন্য, বিজনেস, মার্কেটিং, এগুলো জাস্ট দেখে নিব, হ্যাঁ, যে অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় আছে। এখন আমরা পরবর্তী লেকচারটাতে চলে যাই। এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, লেকচার 2 যেটা পড়াবো এখন, ঠিক আছে? আচ্ছা, এইগুলো দেখে লাভ নাই, এগুলো দেখবো না, এগুলাও দেখার দরকার নাই। আচ্ছা, এই জায়গায় একটু আসি। হ্যাঁ, এখানে হচ্ছে লেভেলস অফ অ্যাবস্ট্রাকশনস, যেখানে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং যখন বলে সেখানে গ্রাফিক্যাল ইন্টারফেস, অ্যাপ্লিকেশনস, লাইব্রেরিজ, এই জিনিসগুলো আসলে কিভাবে কিভাবে কাজ করে, ঠিক আছে? যে এই জিনিসগুলো একটা পার্ট, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে। অপারেটিং সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং। আর ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার যেটা আইএসএ, সেটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। তো সেটার হচ্ছে একটা পার্ট হচ্ছে উপরের পার্টগুলো হচ্ছে ধরেন আমার হচ্ছে উপরের পার্ট সফটওয়্যারের পার্ট, আর নিচের পার্টগুলো হচ্ছে হার্ডওয়্যারের পার্ট, যেখানে হচ্ছে আমরা ওই যে লজিক সার্কিট, ডিজাইন সার্কিট, সেমিকন্ডাক্টর, ম্যাটেরিয়ালস, বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি। তো আইএস এর পার্টটা হচ্ছে এমন যে উপরের পার্টে হচ্ছে সফটওয়্যার যেটা বলে সেটাই হচ্ছে হার্ডওয়্যার কি সেটাকে কি করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। এভাবে করে আমরা কাজ করি, ঠিক আছে? এগুলো এত কিছু দেখা দরকার নেই, এগুলো স্কিপ করব, লাগবে না এগুলো, এটাও দরকার নেই। এখন আসি এই পার্টটাতে। এই পার্টটাতে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কি, আচ্ছা আজান দে, একটু 2টা মিনিট আমরা হোল্ড করি, হ্যাঁ। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়েছে, ঠিক আছে? তো এই জায়গায় আমাদের কি বলা আছে, এটা প্রিন্সিপাল কি, যে আমরা ডাটা এবং ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা মেইন মেমোরিতে দুইটাই স্টোর করতে পারবো, ডাটাও রাখতে পারবো, ইনস্ট্রাকশনসও হচ্ছে আমরা মেইন মেমোরিতে রাখতে পারবো। তো এখানে এই যে কন্টেন্টস গুলো বলছে, এই মেমোরিতে যেই অ্যাড্রেসে আমরা ডাটাগুলো লাগবো, মানে ধরেন আমরা একটা ভ্যালু রাখতেছি আমরা হচ্ছে এ, ঠিক আছে? ওই এ ভ্যালুটাকে রাখার জন্য সেটা অবশ্যই কি তার লোকেশন দিয়ে হচ্ছে তাকে অ্যাড্রেস করা যাবে। ধরেন আমরা মেমোরিতে বলি না যে 001, 002 এরকম করে হচ্ছে 010 এরকম বিভিন্ন রকমের ভ্যালু আমরা রাখি। তখন হচ্ছে যে ভ্যালুগুলো রাখবো সেগুলো হচ্ছে কি ওই মেমোরির লোকেশন দ্বারা হচ্ছে আমরা অ্যাড্রেস করতে পারবো। এবং যে ইনস্ট্রাকশনস গুলো আছে সেগুলো অবশ্যই সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হবে। অন্যথায় যদি আমি এমন করি যে ধরেন আমি হচ্ছে ওখানে অর্ডারটাকে মডিফাই করে দিছি, সাপোজ হচ্ছে এমন
এমন হতে পারে না আমরা যখন প্রোগ্রামিং করেছিলাম যে আমি এক জায়গায় ইনস্ট্রাকশন সোজা মতো ইনস্ট্রাকশন সি প্রোগ্রাম করতেছি, হঠাৎ করে বললাম একটা জাম্প লুপে সে কিন্তু ওই জায়গা থেকে চেঞ্জ হয়ে ধরেন 10 নাম্বার লাইন থেকে 30 নাম্বার লাইনে চলে গেছে, বুঝতে পেরেছেন? তো আমি ইনস্ট্রাকশন যেমন আছে সেটা ভাবে সিরিয়ালি সেটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি এক্সিকিউটেড হবে। যদি আমি হচ্ছে তাকে এক্সপ্লিসিটলি মডিফাই করে দেই তাহলেই সে হচ্ছে কি অর্ডার চেঞ্জ করবে। তো এখানে দেখেন হচ্ছে আমার সিপিইউর মধ্যে কি আছে, সিপিইউতে ওখানে আছে সিপিইউ ডাটা বাস বাই ডিরেকশনাল হয়, সেখানে হচ্ছে কন্ট্রোল বাস সিপিইউ থেকে মেমোরিতে আমার হচ্ছে ডাটা ট্রান্সফার করবে। তারপরে আসি আমরা হচ্ছে চলে আসি যে এখানে হচ্ছে একটা ডিজিটাল কম্পিউটার, এটা দরকার নেই, এটা আমরা পড়ি। হ্যাঁ, যে ভন নিউম্যান আর্কিটেকচার আমি যেটা বলবো পড়তে হবে ওগুলো একটু নোট করে রাখেন, ঠিক আছে? একজন নোট করে রাখেন, আবার ক্লাস শেষে বললেন না যে আবার ম্যাডাম আবার একটা হালকা, এখন কিন্তু বলে যাবো যে কোনটা মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন আসি ভন নিউম্যান আর্কিটেকচার। ভন নিউম্যান আর্কিটেকচার ২ ধরনের। মানে আমার হচ্ছে নরমালি হিস্ট্রিক্যালি যদি চিন্তা করি কম্পিউটার আসলে ২ টা ধরনের। একটা হচ্ছে ফিক্সড টাইপ কম্পিউটার, একটা হচ্ছে স্টোরড প্রোগ্রাম কম্পিউটার। তো ফিক্সড টাইম যে প্রোগ্রামস কম্পিউটার গুলো আছে সেগুলো আসলে কি ধরেন হচ্ছে ক্যালকুলেটর। ক্যালকুলেটরে কিন্তু আমি হচ্ছে নিজের ইচ্ছা মতো হচ্ছে কাজ করতে পারবো না। কোডিং করে নতুন একটা জিনিসও আমি ক্যালকুলেটরে ইনসার্ট করাতে পারবো না। ক্যালকুলেটরে যে ফাংশন আছে স্পেসিফিক ফাংশন, ওই ফাংশন অনুসারে সে কিন্তু কাজ করবে। কিন্তু স্টোর প্রোগ্রামে হচ্ছে কিন্তু আমরা আমাদের মতো বিভিন্ন রকমের টাস্ক হচ্ছে কি মানে প্রোগ্রাম করে দেওয়া আছে, এবার আমি আমার মতো কি চেঞ্জেস সেখানে করতে পারবো। তো এইটা স্টোর প্রোগ্রাম কম্পিউটার আমরা বলে থাকি। তো সেটা আসলে পরিচিত করাইছে কে ভন নিউম্যান নামে এক হচ্ছে কি বলে সায়েন্টিস্ট বলতে পারি আমরা, উনি হচ্ছে এটা আবিষ্কার করেছে। তো এইটা হচ্ছে ভন নিউম্যান আর্কিটেকচার। এই আর্কিটেকচারটা ভালো করে পড়বেন কিন্তু, যে এই জায়গায় হচ্ছে আমরা হচ্ছে এটার একটা ডেসক্রিপশনস আছে যে মেমোরি, এখানে হচ্ছে মেমোরি, এখানে হচ্ছে মেইন সিপিইউ, তাই না? এই সিপিইউর মধ্যে বিভিন্ন রকমের রেজিস্টার, এগুলো হচ্ছে রেজিস্টার। তারপর হচ্ছে ইনপুট আউটপুট বাস থাকবে, সেখান থেকে হচ্ছে ইনপুট আউটপুট ইন্টারফেসের থ্রুতে হচ্ছে ডিভাইস যাবে। ডাটা বাস গুলা দেখেন, ডাটা বাস গুলা বাই ডিরেকশনাল ওয়েতে, কন্ট্রোল বাস দেখবেন মেমোরিতেও ডাটা পাঠাইতেছে আবার ডিভাইসেও ডাটা পাঠাচ্ছে, অ্যাড্রেস বাসও সেম কাজ করতেছে। এটা তো এক পেজে আটবেই না দেখতে গেলে। না করবেন ল্যান্ডস্কেপে করবেন দরকার হলে। দিয়েন না এটা। দুনিয়ার সবাই আপন মনে হয় ম্যাম এটা একটু ক্লিক করতে যাচ্ছি। হ্যাঁ, বুঝি নাই। এটা দিয়েন না, এটা স্কিপ করেন ম্যাম। এটা দিব না, স্কিপ করব, কোশ্চেন হয়ে গেছে, আমি দিব না এখন। ফটোকপি মটোকপি সব হয়ে গেছে, আমি এখন দিব না ভাই। আচ্ছা ঠিক আছে ম্যাম, সমস্যা নাই। আপন মনে হয় এটা হইছে প্রিন্ট করতে অসুবিধা হবে আর কি। প্রিন্ট করতে অসুবিধা হবে না এইগুলা, এই জন্যই আমি হচ্ছে শর্ট সাজেশনের পক্ষে না, বুঝছেন? কারণ আপনারা হচ্ছে সব প্রিন্ট করে নিয়ে যাবেন, এদের খাতা দিবেন না ম্যাম। আচ্ছা চুপ থাকেন, শেষ করি। আচ্ছা এখানে দেখি আমরা ভন নিউম্যান আর্কিটেকচারে আমাদের হচ্ছে 3টা বেসিক ইউনিট আছে। একটা হচ্ছে কি সিপিইউ বললাম, একটা হচ্ছে মেইন মেমোরি, আর একটা হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে? তো এই ভন নিউম্যানের প্রথম যেটা আছে এখানে দেখবেন সিপিইউর ভিতরেই হচ্ছে কি আমার এই যে সিইউ আছে, সবগুলো রেজিস্টারে বর্ণনা দেওয়া আছে, এগুলো হচ্ছে ডেসক্রিপশন সহ পড়বেন, ঠিক আছে? একদম ডায়াগ্রাম থেকে ডেসক্রিপশন সহ এগুলো পড়বেন। তো এখানে কন্ট্রোল ইউনিট কি বলছে, কন্ট্রোল ইউনিট হচ্ছে আসলে এই প্রসেসরের কন্ট্রোল যে সিগন্যালস গুলো আছে সব ধরনের কন্ট্রোল সিগন্যাল, যে ইনপুটে কি হবে, আউটপুট ফ্লোতে কোন ইনস্ট্রাকশনে দিতে হবে, কখন ডাটা মুভ করতেছে, কিভাবে ডাটা মুভ করতেছে, এগুলো সব হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। অ্যারিথমেটিক লজিক ইউনিটের কাজ এটা তো আমরা জানি যে অ্যাডিশন, সাবট্রাকশনস, কম্পারিজন, এই যত রকমের কাজ আছে যেগুলোতে ক্যালকুলেশনস আছে সবকিছু হচ্ছে কি এএলইউ হ্যান্ডেল করে থাকে। এবার আসি রেজিস্টার 2 ধরনের হয়, একটা হচ্ছে কি অ্যাকুমুলেটর আর একটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টার। নরমালি হচ্ছে ওই যে ফ্লিপ ফ্লপ এইসব জিনিস জায়গায় হচ্ছে এক বিট ইনফরমেশনসকে হচ্ছে যখন স্টোর করতে হয় তখন হচ্ছে রেজিস্টার ব্যবহার করা হয়। তো অ্যাকুমুলেটরের কাজ একটা কমন রেজিস্টার হিসেবে কাজ করে, যে আমরা হচ্ছে এটা মিডের পরে দেখবো অ্যাকুমুলেটরের কাজগুলা। তো এই জায়গায় হচ্ছে কি মেমোরি থেকে কোনো একটা ডাটা যদি আমরা নিয়ে আপাতত স্টোর করে সেটাকে ব্যবহার করতে পারি তখন হচ্ছে এই অ্যাকুমুলেটর রেজিস্টারকে ব্যবহার করে থাকবো। জেনারেল পারপাস রেজিস্টার হচ্ছে মেইনলি ব্যবহার করা হয় ইন্টারমিডিয়েট কোনো রেজাল্টকে প্রোগ্রাম এক্সিকিউশনের সময় ব্যবহার করা। ধরেন আমি a প্লাস b যোগ করে c তে স্টোর করব, কিন্তু এই যে a ডাটাটা নিলাম, b এর ডাটা নিব, ওদেরকে প্লাস যোগ করব, ঠিক আছে? ওই মধ্যবর্তী টেম্পোরারি কিছু ভ্যারিয়েবল রাখার জন্য আমার হচ্ছে কোন একটা রেজিস্টার ব্যবহার করতে হয়। তো সেই রেজিস্টারটাই হচ্ছে কি আমাদের জেনারেল পারপাস রেজিস্টার, যে এখানে হচ্ছে প্রোগ্রাম চলাকালীন অবস্থায় ইন্টারমিডিয়েট রেজাল্ট গুলা হচ্ছে আমাকে স্টোর করে ফেলতে হয়।
এবার আসি স্পেশাল পারপাস রেজিস্টার। নরমালি ইউজাররা ওইসব রেজিস্টার হচ্ছে অ্যাক্সেস করতে পারে না। এই ক্ষেত্রে দেখা যায় যে যেসব রেজিস্টার হচ্ছে আমার মেইনলি ব্যবহার করে সেটা হচ্ছে কি MAR, একটা হচ্ছে MBR, আর একটা হচ্ছে PC, আর একটা হচ্ছে IR। ঠিক আছে? তো MAR যেটা সেটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এটা হচ্ছে নরমালি কি করে, মেমোরির শুধু অ্যাড্রেস গুলাকে হোল্ড করবে। বাফার রেজিস্টারের কাজ কি MBR, মেমোরি বাফার রেজিস্টার হচ্ছে অনেক সময় হচ্ছে আমরা কিউ বলি না, যে কিউর একটার পর একটা এক্সিকিউট হবে, একটার কাজ শেষে আরেকটা আসবে। তো এখানে বাফার রেজিস্টার হচ্ছে ইনস্ট্রাকশনস হচ্ছে ডাটা মেমোরি থেকে নিয়ে বা মেমোরি থেকে যখন পাঠাবে তখন হচ্ছে সেইখানে স্টোর করে রাখবে। প্রোগ্রাম কাউন্টার পিসির কাজ হচ্ছে কি নেক্সট ইনস্ট্রাকশন কোনটা এক্সিকিউট হবে সেটা পয়েন্ট করবে। আর ইনস্ট্রাকশন রেজিস্টার আছে সেই ইনস্ট্রাকশনটাকে হোল্ড করবে যেটা এখন চলমান কারেন্টলি এক্সিকিউট হচ্ছে, সেটা হচ্ছে কি ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ। এখন আসি বাস হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে ডাটা বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, আর একটা হচ্ছে কন্ট্রোল বাস। ডাটা বাস হচ্ছে মেমোরি থেকে ইনপুট আউটপুট ডিভাইস এবং সিপিইউ প্রসেসরের মধ্যে হচ্ছে ডাটাগুলোকে ক্যারি করা, শুধু ডাটা নিয়ে কাজ করবে। অ্যাড্রেস বাস হচ্ছে কি শুধু অ্যাড্রেস, ডাটার অ্যাড্রেস গুলাকে নিয়ে কাজ করবে, কোনো ডাটা কিন্তু সেখানে হচ্ছে আমার অ্যাকচুয়াল ডাটা পাঠানো হবে না, শুধু অ্যাড্রেস গুলা নিয়ে কাজ করবে। কন্ট্রোল বাস কি কাজ করবে, এই যে সিপিইউ তে আমরা হচ্ছে কমান্ড দিচ্ছি, সিগন্যাল পাঠাচ্ছি কোনো, যে একটা আরেকটা থেকে হচ্ছে কখন মুভ করবে, কিভাবে কোঅর্ডিনেট করবে, একটা আরেকটার সাথে অ্যাক্টিভিটিস গুলা কিভাবে হচ্ছে কোঅর্ডিনেশনের মাধ্যমে হবে, সবকিছু কোঅর্ডিনেট করা হচ্ছে কন্ট্রোল বাসের কাজ। তো এইখানে দেখেন আমরা কিন্তু অনেকগুলা পার্ট পড়ছি তাই না, এই পুরো ডায়াগ্রাম আর এই পুরো ডায়াগ্রামের বর্ণনা এগুলো একটু ভালো করে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এখন আসি হচ্ছে সিপিইউ অর্গানাইজেশন। সিপিইউ হচ্ছে এই জায়গার ইনফরমেশনস গুলা হচ্ছে এটাও ভালো করে পড়বেন, এগুলা কিন্তু একটু ভালো করে দেখেন। এখান থেকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে এই লেকচার থেকে প্রায় 2 সেট কোশ্চেন হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে সিপিইউ এক্সিকিউট হচ্ছে সিকোয়েন্সিয়ালি আমাদের এক্সিকিউট করতে হবে। সিপিইউ এক্সিকিউশন অর্গানাইজেশনে তিনটে স্টেপ ফলো করতে হয়। একটা হচ্ছে যে সিপিইউ অপারেশন, যে আমরা ট্রান্সফার করতেছি ইনস্ট্রাকশনস, এগুলো আমি অলরেডি বলছি যে মেমোরি এবং রেজিস্টারের মধ্যে হচ্ছে কি আমার ট্রান্সফার ইনস্ট্রাকশনস যখন দরকার ওইভাবেই কাজ করবে। ইনস্ট্রাকশন হচ্ছে কি সিকোয়েন্সিয়ালি, একটু আগে যেটা বললাম যে সিকোয়েন্সিয়ালি ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে যদি না আমি কোনো ব্রাঞ্চ বা লুপ এরকম কন্ডিশনস দিয়ে আমি তাকে হচ্ছে কি এক্সপ্লিসিটলি চেঞ্জ না করি, যদি অল্টার করি তাহলেই সে হচ্ছে ওইভাবে সিকোয়েন্স থেকে বের হয়ে আবার এক্সিকিউট হবে, আদারওয়াইজ হচ্ছে ও সিকোয়েন্সিয়ালি এক্সিকিউট হতে থাকবে। যখন প্রয়োজন আছে সিপিইউ হচ্ছে কি ডাটা ট্রান্সফার করবে সিপিইউ রেজিস্টার থেকে মেইন মেমোরিতে। তো এই তিনটা জিনিস হচ্ছে কি সিপিইউ অর্গানাইজেশনকে আমার ফলো করতে হয়, ঠিক আছে? এখন আসি হচ্ছে মেমোরি এবং ক্যাশ মেমোরি। মেমোরি এবং ক্যাশ মেমোরিতে আমার হচ্ছে ক্যাশ মেমোরিটা কি কাজ করে, ক্যাশ মেমোরি হচ্ছে ধরেন হচ্ছে আমার টেম্পোরারি কারেন্টলি আমি হচ্ছে কাজ করতেছি ওই কারেন্টলি ভ্যালুগুলাকে স্টোর করে রাখে। তো ধরেন আমার হচ্ছে টেম্পোরারি যত রকমের এক্সিকিউশন চলাকালীন থাকে ক্যাশ মেমোরি সেটা হচ্ছে কাজ করে থাকে। তো এখানে একটা ডায়াগ্রাম আছে দেখেন, সিপিইউ ক্যাশ মেমোরি ছাড়া কিভাবে কাজ করে, যে এখানে সিপিইউ আছে, মেইন মেমোরি আছে, মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে ডাটা ট্রান্সফার করে, সেখান থেকে হচ্ছে সিপিইউ তে যায়, আবার সিপিইউ ডাটা পাঠায় আবার মেইন মেমোরিতে যায়। এটা হচ্ছে ক্যাশ মেমোরি সহ সিপিইউ কিভাবে পারফর্ম করে আর ক্যাশ মেমোরি ছাড়া সিপিইউ কিভাবে পারফর্ম করে, ঠিক আছে? তাহলে কিভাবে আসতে পারে যে সিপিইউ ক্যাশ মেমোরি সহ কিভাবে কাজ করে আর সিপিইউ ক্যাশ মেমোরি ছাড়া কিভাবে কাজ করে। এখন আসি এই ফ্লোচার্টটা, এই ফ্লোচার্টটাও দেখবেন। এখানে কি বলছে যে আমরা সিপিইউ যখন অপারেশনস পারফর্ম করে তখন সেটা আসলে আমরা কিভাবে দেখাতে পারি, যে আমরা কোন একটা স্টার্ট করি, প্রসেস স্টার্ট করার পরে আমরা বলতেছি কোন কি ইনস্ট্রাকশনস এক্সিকিউট হওয়ার জন্য আছে কিনা, যদি ওয়েট করে থাকে তাহলে আমরা ওই ইনস্ট্রাকশনসটাকে ফেচ করব। ফেচ করা মানে হচ্ছে ইনস্ট্রাকশনটাকে রিড করলাম, রিড করার পরে ইনস্ট্রাকশন কি হবে এক্সিকিউট হবে। এখন ইনস্ট্রাকশন এক্সিকিউট হওয়ার জন্য যদি কোনো সময় ইন্টারাপ্ট হয়, কোনো রকমের প্রবলেম হয়েছে, ধরেন আমি এখন স্লাইড শেয়ার দিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি বা স্লাইডটা দেখাইতেছেন, হঠাৎ করে যদি আপনি হচ্ছে এটা অফ করে দেন, আপনার কাছে ওই পাওয়ারটা থাকে, আপনি স্লাইড আমারটা অফ করে দিচ্ছেন, একটা ইন্টারাপ্ট হয়েছে, হয়তো আমি আমার কাজটা দেখাইতে পারিনি, তো এটাকে বলি হচ্ছে কি ইন্টারাপ্ট, তাই না? তো এইরকম যদি ইন্টারাপ্ট হয় তাহলে সেটা ইন্টারাপ্ট হ্যান্ডলিং প্রোগ্রামের কাছে ট্রান্সফার করে দিব, আর যদি না হয় তাহলে পরবর্তী যে ইনস্ট্রাকশন আসবে সেটার জন্য আমরা ওয়েট করব। আর এখানে যদি ইনস্ট্রাকশন ওয়েট না করে তার মানে আবারও হচ্ছে কি শুরুতে চলে যাবে, যে মানে পরবর্তী কোন ইনস্ট্রাকশনস কি আমার ওয়েট করছে কিনা। বুঝতে পেরেছি সিপিইউ অপারেশনস কিভাবে পারফর্ম করে? আচ্ছা,
তো এই যে সিপিইউ অপারেশনসটা বলতেছি, এটাই দেখেন দুইটা স্টেপে বলছে যে ইনস্ট্রাকশন সাইকেলে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ফেচ স্টেপ আর একটা হচ্ছে এক্সিকিউট স্টেপ। তো ফেচ স্টেপ ওই যে যেটা বললাম যে এক্সটার্নাল মেমরি থেকে কি করে, ফেচের মানে হচ্ছে রিড করা, যে আমি হচ্ছে মেমোরিতে যে ডাটাটা নতুন ইনস্ট্রাকশন আসছে সেটাকে রিড করব যে কি বলছে। ধরেন সাপোজ আমি বলতেছি যে এ ইন্টু বি, তারপর বি ইন্টু সি, এরকম বিভিন্ন রকমের কাজ বলতেছি, ঠিক আছে? তখন ও হচ্ছে আসার পরে ওই ভ্যারিয়েবল গুলোকে চেক করবে, দেখবে যে সেখানে আসলে কি পারফর্ম করতে বলছে। তো রিড করার হচ্ছে ফেচ করা বলি। আরেকটা ইনস্ট্রাকশন হচ্ছে তারপর হচ্ছে এক্সিকিউট করা। রিড করে ফেলছি, এখন আমার কাজ হচ্ছে সেটাকে নিয়ে এবার এক্সিকিউশনসে চলে যাব। তো ইনস্ট্রাকশনসটা পরবর্তীতে অপারেশনের মাধ্যমে এক্সিকিউট করব। এইখানে আর কিছু নেই, বুঝতে পারছি? এই পার্টটার হচ্ছে কিন্তু ভন নিউম্যান আর্কিটেকচার থেকে পুরো পার্টই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে ভন নিউম্যান প্রিন্সিপালস থেকে এই জায়গা পুরোটা ভালো করে পড়বো। ম্যাম আর্কিটেকচারটার সাথে কি হচ্ছে যে এই ট্যাক্স এগুলো কি চিত্র অনুযায়ী বিবরণ গুলো লিখতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ, যদি ডেসক্রিপশন থাকে পরীক্ষা তাহলে ডেসক্রিপশন দিতে হবে ভাবে। ম্যাম 1.5 ঘন্টায় তো হবে না তাহলে। এই দুনিয়ার সবাই লিখে আসছে, এখন হবে না আপনাদের। হাতের প্র্যাকটিস করেন তাইলে হাতের লেখা, 10 মিনিটে দেখেন কতটুকু লিখতে পারেন। জি ম্যাম, আমরা তো এখন সিনিয়র হয়ে গেছি, এই জন্য স্লো হয়ে গেছে। স্লো হয়ে গেছেন না? সিনিয়র হয়েও এখন হচ্ছে ক্লাস না কইরা এখন আসছি ম্যাডাম আমার আমি আর পারতাছি না আমারে সামলান। ম্যাম ওই যে 2টা পরীক্ষা গেছে তো, ভেজেলটা পরীক্ষা গেছে ম্যাম, ওই যা ক্লাস করা ছিল না মাথা থেকে সব বের হয়ে গেছে আর কি, এই জন্য। না, আগের থেকে তুলনামূলক এবার আপনারা ক্লাস করেনও কম। আগে ক্লাস করতেন বেশি, এখনো করেন না, আসেন না। আচ্ছা এখন হচ্ছে ছুটি পাই না ম্যাম, ছুটি পাই না। আচ্ছা লেকচার 3 তে যাই, ঠিক আছে? লেকচার 3 তে আমাদের হচ্ছে লেকচার 3 থেকে হচ্ছে আমরা ম্যাথস গুলা বেশি দেখবো। তাও আমরা একটা জিনিস দেখে যাই, এখানে হচ্ছে রেসপন্স টাইম বলছে। রেসপন্স টাইম হচ্ছে যে কোনো একটা ইনস্ট্রাকশন যখন শুরু হয় বা একটা প্রসেস যখন শুরু হয়, সেটা শুরু থেকে একদম শেষ হওয়া পর্যন্ত যে টাইমটা থাকে সেটাকে বলি এক্সিকিউশন টাইম। সেটার মধ্যে কি কি ইনভলভ আছে। আর থ্রুপুট হচ্ছে একটা টোটাল অ্যামাউন্ট অফ টাস্ক শেষ করতে, একটা টোটাল জব, একটা যদি প্রসেস চিন্তা করি, সেটা যদি টোটাল অ্যামাউন্ট অফ টাইম চিন্তা করি, যদি ফিক্সড অ্যামাউন্টে শেষ হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে থ্রুপুট। তো একটা জিনিসের রেসপন্স টাইম যত বেশি কম হবে থ্রুপুট ততই বেশি হবে, উল্টাটা, বুঝছেন? যে ধরেন আমি হচ্ছে এখন একটা ওই যে মাত্র বললাম যে লগ ইন করতে যাচ্ছি, এখন আমি কি চাবো যে সেইখানে লগ ইনে দিছি আর হচ্ছে লোড নিতেই আছে, লোডিং হইতেছে, সেটা তো আমাদের পছন্দ না, তাই না? তার মানে সেটা পারফরমেন্সটা আসলে যতটুকু সময়ে হওয়ার কথা সে ততটুকু সময়ে দিতে পারছে না। আমি যদি বলবো ন্যানো সেকেন্ডে হচ্ছে যেটা লগ ইন হয়, তাহলে বলবো কি আমার হ্যাঁ এই পোর্টালের হচ্ছে এক্সেসটা খুবই ভালো, এটা আমরা ইজিলি এন্ট্রি করতে পারতেছি এখানে, সেটা বলি না? তো এই ক্ষেত্রে হচ্ছে যত বেশি রেসপন্স টাইম কম হবে তত বেশি থ্রুপুট কি বেশি হবে। তো এই জায়গায় এই জিনিসটা একটু ভালো করে পড়বো যে এখানে পারফরমেন্স এন্ড এক্সিকিউশনের টাইমের একটা হচ্ছে আমার রিলেশনস বলছে, যে আমার রিলেশন কি পারফরমেন্স আর এক্সিকিউশন টাইমের মধ্যে, এটা একটু ভালো করে দেখবো, ঠিক আছে? যে এখানে হচ্ছে আমরা পারফরমেন্স এক্স, যে কোনো একটা কম্পিউটার চিন্তা করি এক্স কম্পিউটারের, সেখানে পারফরমেন্স সবসময় হচ্ছে 1 বাই এক্সিকিউশন টাইম হয়। মানে হচ্ছে এই যে মাত্র থ্রুপুট নিয়ে বললাম যে এক্সিকিউশন টাইম যত কম হবে পারফরমেন্স ততই বেশি ভালো হবে। আবার পারফরমেন্স খুব খারাপ হইতেছে তার মানে কি এক্সিকিউশন টাইমটা অনেক বেশি। তাহলে একটা কি ব্যস্তানুপাতিক বলতে পারি। তো এখানে বলছে দুইটা কম্পিউটার আছে, ধরেন এক্স এবং ওয়াই, তাদের পারফরমেন্স হচ্ছে এক্স গ্রেটার দেন এ পারফরমেন্স অফ ওয়াই। তাহলে আমি কিভাবে লিখতে পারি যে পারফরমেন্স অফ এক্স এর হচ্ছে কি পারফরমেন্স অফ ওয়াই এর থেকে ভালো, গ্রেটার দেন। তার মানে এটা যদি এখন এক্সিকিউশন টাইম দিয়ে দেখাইতে হয় তাহলে এক্স এর জন্য কি লিখবো 1 বাই এক্সিকিউশন টাইম এক্স, আর ওয়াই এর জন্য লিখবো 1 বাই এক্সিকিউশন টাইম ওয়াই। তাহলে জাস্ট হচ্ছে ইন্টারচেঞ্জ করে ফেললে, এটা তো আমরা জানি, জাস্ট হচ্ছে আমরা মাল্টিপ্লাই ওই যে করি যে একটা আরেকটার সাথে ইন্টারচেঞ্জ করি, তখন কি আসবে এক্সিকিউশন টাইম অফ ওয়াই গ্রেটার দেন এক্সিকিউশন টাইম অফ এক্স। তার মানে যেটার পারফরমেন্স ভালো এক্স এর, দেখেন পারফরমেন্স ভালো এক্স এর কিন্তু এক্সিকিউশন টাইম হচ্ছে ওয়াই এর থেকে কম, ওয়াই এর পারফরমেন্স খারাপ এক্সিকিউশন টাইমও বেশি। বুঝতে পেরেছি? ম্যাম আরেকবার একটু। আচ্ছা, এটা বলছে যে পারফরমেন্স অফ এক্স, মানে কোন একটা কম্পিউটারের যদি পারফরমেন্স চিন্তা করি আমরা, একটু কোন একটা জিনিসের যদি পারফরমেন্স চিন্তা করি, পারফরমেন্স বলতে বোঝায় যে সেটার হচ্ছে পারফরমেন্স যদি কোন একটা কম্পিউটারে খুবই ভালো হয় তার মানে সেটার হচ্ছে এক্সিকিউশন টাইম অফ কম। কারণ আমি এই যে মাত্র বললাম লগ ইনের যে এক্সাম্পল, যে আমি দিছি আর লগ ইন হয়ে গেছে, সেই ক্ষেত্রে সেটা বলতেছি পারফরমেন্স ভালো। তার মানে কি
ওখানে কম সময় লাগতেছে। আর যদি বলতাম যে সার্ভার লোড নিতেই আছে, আমি হচ্ছে ঢুকতে পারতেছি না, আমি সার্ভারের মধ্যে, বা আমি লগ ইন করতে পারতেছি না, সেক্ষেত্রে বলি না এটা পারফরমেন্স খুবই খারাপ দিতেছে, হ্যাং করতেছে, সমস্যা হচ্ছে। তার মানে পারফরমেন্স যেটা ভালো হয় সেটার এক্সিকিউশন টাইম হচ্ছে কি কম হবে। তো দুইটা কম্পিউটারের কথা বলতেছে যে দুইটা কম্পিউটার আছে এক্স এবং ওয়াই, যে এক্স এর যে পারফরমেন্স সেটা হচ্ছে ওয়াই এর থেকে কি বেশি ভালো। তাইলে হচ্ছে আমরা বলতে পারি সেখান থেকে যে পারফরমেন্স অফ এক্স কম্পিউটার গ্রেটার দেন পারফরমেন্স অফ ওয়াই। তো আমরা মাত্র ফর্মুলাতে পড়লাম হচ্ছে এই পারফরমেন্স আমরা লিখতে পারি কি 1/এক্সিকিউশন টাইম, তাই না? তাহলে এটা তো এক্স কম্পিউটারের জন্য লিখতেছি, তাহলে কি লিখবো 1/এক্সিকিউশন টাইম অফ এক্স গ্রেটার দেন পারফরমেন্স অফ ওয়াই লিখতেছি, তাহলে কি লিখবো 1/এক্সিকিউশন টাইম অফ ওয়াই। এখন দুইটাকে জাস্ট ইন্টারচেঞ্জ করে ফেললে কি আসবে, উপরে চলে আসবে, এই পাশে চলে আসবে এক্সিকিউশন টাইম ওয়াই গ্রেটার দেন এক্সিকিউশন টাইম অফ এক্স। তার মানে দেখেন এক্স এর পারফরমেন্স ভালো, এই জন্যই কিন্তু তার হচ্ছে এক্সিকিউশন টাইমটা কম লাগতেছে, ব্যস্তানুপাতিক। পারফরমেন্স অফ ওয়াই এর হচ্ছে কি আমার পারফরমেন্স খারাপ, এই জন্য কিন্তু তার এক্সিকিউশন টাইমটা বেশি। বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম। এখন এটা বলছে যদি আমি চিন্তা করি যে দুইটা কম্পিউটার যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এর থেকে এক্স এর ভ্যালু হচ্ছে n টাইম ফাস্টার দেন ওয়াই, তাহলে আমি কিভাবে চিন্তা করতে পারি যে পারফরমেন্স অফ এক্স ডিভাইডেড বাই পারফরমেন্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু n। তো সেটারই জাস্ট হচ্ছে উল্টা করলে কি হবে, এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম ইজ ইকুয়াল টু n। বুঝতে পেরেছি? জাস্ট n জি টাইম জি বলেছে। জি ম্যাম। এখন এইটা রিলেটেড একটা ম্যাথ আছে, সেটা দেখি। এই ছোট ছোট ম্যাথ গুলো একটু ভালো করে দেখবো, ঠিক আছে? এইগুলো হচ্ছে কি বলছে যে একটা প্রোগ্রাম এ সেটা হচ্ছে 10 সেকেন্ড চলে, কম্পিউটারে বি যেটা হচ্ছে 15 সেকেন্ড চলে। মানে এ প্রোগ্রামটার নাম হচ্ছে 10 সেকেন্ডে আর বিটা হচ্ছে 15 সেকেন্ডে। তাহলে বলছে যে এটা বি এর থেকে কত গুণ ফাস্টার। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এখানে তো টাইম দেওয়া আছে, তাহলে বলতেছি পারফরমেন্স অফ এ ডিভাইডেড বাই পারফরমেন্স অফ বি। তার মানে যখন এক্সিকিউশন টাইম নিয়ে কাজ করবো, এখন তো এগুলো এক্সিকিউশন টাইম, তাহলে কি লিখতে পারবো যে এইটা সমান লিখতে পারবো এক্সিকিউশন টাইম অফ বি ডিভাইডেড বাই এক্সিকিউশন টাইম অফ এ, তাই না? তাহলে লিখবো হচ্ছে কি 15 ডিভাইডেড বাই 10 মানে 1.5। তার মানে এ হচ্ছে বি এর থেকে 1.5 টাইমস ফাস্টার। বুঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, এগুলো আর দেখতে হবে না, এটা একটু দেখি। এখানে একটা ম্যাথ আছে, এটা একটু দেখি। আচ্ছা, এখানে হচ্ছে আমার তিনটা জিনিস দেওয়া আছে, আমার জাস্ট ভ্যালু দিয়ে দিছে, আমি সেখান থেকে একটা পার্সেন্টেজ বের করব। ধরেন আমাকে বলেছে যে এটার ইউজার সিপিইউ টাইম হচ্ছে 90.7 সেকেন্ডস, সিস্টেমের সিপিইউ টাইম বলছে 12.97, আর elapsed টাইম যে বাতি এক্সট্রা যে আমার গ্যাপ পড়ে গেছে সেখানে হচ্ছে ধরেন আমার 159 সেকেন্ডস বলা আছে। তাহলে বলছে এখান থেকে আমি পার্সেন্টেজ কিভাবে বের করতে পারবো elapsed টাইমের, আমরা বাড়তি কত পার্সেন্ট আসলে বাদ রয়ে গেল বা গ্যাপ পড়েছে। তাহলে আমরা হচ্ছে ইউজার সিপিইউ টাইম আর সিস্টেম সিপিইউ টাইমটাকে হচ্ছে যোগ করব, তারপর ডিভাইডেড করে দিব elapsed টাইম দিয়ে। তাইলেই হচ্ছে কি যা আসবে সেটাকে 100% এর সাথে গুণ করে দিলে আমার কি ওই পার্সেন্টেজটা চলে আসবে। একদম ছোট একটা ম্যাথ, দেখতে পেয়েছি? জি ম্যাম। জি বুঝতে পারছি। আচ্ছা, এগুলো আর এত কিছু দেখার দরকার নেই, আমি এখান থেকে একটা ম্যাথ বলে দিই। এখানে জাস্ট এখানে ওই ম্যাথেরই ফর্মুলা দেওয়া আছে, কিন্তু আমি ম্যাথটা কেমন করে করতে হয় ম্যাথটা ভালো করে দেখবো, ঠিক আছে? সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এইখানে আমার কি বলছে, ধরেন আমার হচ্ছে কোশ্চেনে এরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকবে, ঠিক আছে? উপরের যেই পার্টগুলো আছে, তো এখানে দেখেন সিপিআই ইনস্ট্রাকশনস, সিপিআই মানে হচ্ছে ক্লক পার ইনস্ট্রাকশনস, ঠিক আছে? এই সিপিআই বলছে ইনস্ট্রাকশন যেখানে হচ্ছে এ বি সি, এখানে সিপিআই বলা আছে এ এর জন্য হচ্ছে 1, বি এর জন্য 2 আর 3, সি এর জন্য 3। আর এখানে একটা কোড সিকোয়েন্স দেওয়া আছে যে ওই যে ইনস্ট্রাকশনস গুলো পার ক্লাসে দেখছি সেখানে ইনস্ট্রাকশনস কতগুলো, দুইটা সেগমেন্ট আছে, একটা হচ্ছে যে দুইটা সিকোয়েন্স আছে, একটা হচ্ছে কোড সিকোয়েন্স 1 আর একটা হচ্ছে কোড সিকোয়েন্স 2। তো এর জন্য এরকম কোড সিকোয়েন্স 1 এ দুইটা, বি তে একটা, সি তে দুইটা দেওয়া আছে, আর 2 এর জন্য এ তে আছে 4টা, বি তে আছে একটা আর সি তে আছে একটা। তাহলে এখন এই কোশ্চেন থেকে আমাকে বলছে যে কোন সিকোয়েন্স কোন ইনস্ট্রাকশনটা সবচেয়ে বেশি এক্সিকিউট হয়। তাহলে এই জায়গায় দেখি কোড সিকোয়েন্স 1 এর জন্য এ বি আর সি তে যা ইনস্ট্রাকশন আছে যা যোগ করব, তাহলে কি আসে এখানে 2 + 1 + 2, তাহলে কত হলো 5টা না? 5। হ্যাঁ, তাহলে সিকোয়েন্স 1 এক্সিকিউট হয়েছে কয়টা ইনস্ট্রাকশনে, 5টা ইনস্ট্রাকশন, তাই না? কোড সিকোয়েন্স 2 তে কয়টা ইনস্ট্রাকশন হচ্ছে, এখানে 4 + 1 + 1, তার মানে 6টা। কি 6টা ইনস্ট্রাকশন আমার এক্সিকিউট হয়েছে। তাহলে আমরা এটার অ্যানসার পেয়ে গেলাম। এখন আসি হুইচ উইল বি দ্য ফাস্টার, কোনটা ফাস্টার।
তাহলে এখন আমরা হচ্ছে সিপিইউ ক্লক সাইকেল বের করব। ক্লক সাইকেল গুলো কিভাবে বের করব? এই যে সিপিআই আমরা ইনস্ট্রাকশনস ক্লাস আছে, ওর সাথে হচ্ছে আমরা এই সাইডের এ এর সাথে এ, বি এর সাথে বি, সি এর সাথে সি একটা কোড সিকোয়েন্সের আগে মাল্টিপ্লাই করে প্লাস করব। ধরেন আমার হচ্ছে কোড সিকোয়েন্স 1 এর জন্য বের করব, ঠিক আছে? তাহলে সিপিইউ ক্লক সাইকেল 1 বের করতে হবে সেই জন্য। তাহলে আমরা কি করব? এই যে 2 আছে, এই 2 এর সাথে মাল্টিপ্লাই করতেছি 1, এই 1 এর সাথে মাল্টিপ্লাই করতেছি 2, এই জায়গার সাথে আপনি মিলায়েন, ঠিক আছে? 2 এর সাথে মাল্টিপ্লাই করতেছি 3, তারপর সবগুলাকে সাম করে দিলাম। তাহলে 2 ইনটু 1 প্লাস 1 ইনটু 2 প্লাস 2 ইনটু 3, তাহলে কয়টা সাইকেল হলো এখানে? 10টা সাইকেল, তাই না? আচ্ছা, কোড সিকোয়েন্স 2 তে আসি। তাহলে কি করব এখন এইটার জন্য? তাহলে 4 ইনটু কত হবে এই পাশের 1, তাই না? প্লাস 1 ইনটু 2 1 ইনটু 3, তাহলে কয়টা সাইকেল পাইলাম? 9টা সাইকেল। তাইলে এখান থেকে তো আমি বুঝেই যায় যে আমি যখন এক্সিকিউশন হইতেছে একটাতে 10টা সাইকেল লাগতেছে আর একটাতে 9টা সাইকেল লাগতেছে, তার মানে 9টা সাইকেল যার আছে সেই হচ্ছে ফার্স্টের এক্সিকিউট হচ্ছে। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, এখন বলছে এদের আসলে সিপিআই কত, ক্লক পার ইনস্ট্রাকশনস প্রত্যেকটা সিকোয়েন্সে কত। যেহেতু আমার হচ্ছে এখানে ক্লক সাইকেলের সাইকেল কম লাগছে, তাইলে আমি বলতে পারবো এখানে সিপিআইটাও পার ইনস্ট্রাকশনে কমই লাগছে। তাহলে সেই সিপিআইটা কিভাবে বের করব? সিপিআই 1 এর জন্য, কোড সিকোয়েন্স 1 এর জন্য যখন বের করব, সেটা সিম্পলি কি হবে, যে সাইকেলটা আছে তার দিয়ে হচ্ছে ওই ইনস্ট্রাকশনসটাকে ভাগ করতে হবে। তাহলে সিকোয়েন্স 1 এ ইনস্ট্রাকশন পাইছি কয়টা? 5টা, তাই না? তাহলে 10 ডিভাইডেড বাই 5 হয়ে গেছে 2। তাহলে সিপিআই 2 তে হচ্ছে ইনস্ট্রাকশনস কয়টা থাকবে? 9 ডিভাইডেড বাই কত হবে? 6 না? হ্যাঁ, তাহলে কত আসছে? 1.5। তাহলে সিপিআই যার, ক্লক সিকোয়েন্স যার কম আছে, ক্লক সাইকেল যার কম আছে তার কিন্তু সিপিআইও কম হবে। বুঝতে পেরেছি মোটামুটি? জি ম্যাম। আচ্ছা, এইরকম একটা ম্যাথ কিন্তু থাকবে পরীক্ষায়, ঠিক আছে? এগুলো আর দেখতে হবে না, এগুলো আর দেখা লাগবে না। এখানে এই জিনিসগুলো একটু দেখি, হ্যাঁ? এইটা একটু মেইনলি দেখবো। এইটা আসলে কি, এটার কিন্তু কোনো বর্ণনা দেওয়া নাই, এটা একটু নিজেরা পড়ে নিবেন। এখানে জাস্ট একটা ডায়াগ্রাম দেওয়া আছে। এখন ডায়াগ্রাম দেখে আপনাদেরকে জাস্ট হচ্ছে সিকোয়েন্সিয়াল পাইপলাইনিং আর পাইপলাইন প্রসেসিং, সিকোয়েন্সিয়াল আর এটা হচ্ছে পাইপলাইন, দুইটা প্রসেসিং আছে। সিকোয়েন্সিয়াল এর কাজ কি? ধরেন আমরা কোনো একটা যখন ইনস্ট্রাকশনস নিয়ে কাজ করি, প্রথমে ইনস্ট্রাকশনস ফেচ করি, ইনস্ট্রাকশন তারপর ডিকোড করব, তারপর অপারেশন লোড করব, তারপর এক্সিকিউট করব, তারপর সেটাকে স্টোর করব। ধরেন আমার এরকম টাইম স্লট দেওয়া আছে। তাহলে একটা ইনস্ট্রাকশন যখন কাজ করবে, ধরেন এ আর এ প্লাস বি করতেছি, এটা একটা ইনস্ট্রাকশন। তো এ প্লাস বি কে এক্সিকিউট করার জন্য প্রথমে ফেচ করতে হবে 1 নাম্বার সেকেন্ডে, ঠিক আছে? ক্লক সাইকেলে ধরেন একটা ক্লক সাইকেলে এটা ফেচ হয়েছে, সেকেন্ড ক্লক সাইকেলে সেটা হচ্ছে কি ডিকোড হয়েছে, তারপরে 3 নাম্বারে আইসা লোড হয়েছে, 4 নাম্বারে এক্সিকিউট, তারপর হচ্ছে আমার 5 নাম্বারে গিয়ে স্টোর। পরবর্তী ইনস্ট্রাকশন ধরেন আমি বলছি সি ইনটু ডি, তার মানে হচ্ছে আবার এটা ফেচ হবে, ডিকোড হবে, এগুলো দেখেন মাঝখানে কিন্তু অনেকখানি ফাঁকা ফাঁকা জায়গা আমরা আসলে কাজে লাগাইতে পারি, কিন্তু সিকুয়েন্সিয়ালি কিন্তু সেগুলা হচ্ছে কি কাজে লাগানো যায় না। মানে এই 5 সেকেন্ড ধরে একটা ইনস্ট্রাকশনই এক্সিকিউট হবে। বুঝতে পেরেছেন? কিন্তু এই সেম জিনিসটাই যদি আমরা প্যারালাল পাইপলাইনিং এর মাধ্যমে, পাইপলাইনিং এর থ্রুতে করি, সেই ক্ষেত্রে দেখেন একটা ইনস্ট্রাকশনস আমরা ফেচ করে ফেলেছি 2 নাম্বার সেকেন্ডে, ধরেন আমি হচ্ছে প্রথম ইনস্ট্রাকশনসটা এখানে ফেচ করেছি, 2 নাম্বার টাইম স্লটে তো সেটা ডিকোড হবে, কিন্তু আমরা চাইলে দ্বিতীয় ইনস্ট্রাকশনটাও কিন্তু সেম টাইমে কি করতে পারবো? ফেচ করতে পারবো, মানে রিড করে ফেলতে পারবো। বুঝতে পেরেছি? তাহলে এটা যখন হচ্ছে আমার ডিকোড হইছে 1 নাম্বার ইনস্ট্রাকশন, তার মানে সে 3 নাম্বার টাইম স্লটে কি হবে? লোড হবে, তাই না? তো এই লোড হওয়ার সময় সে কি করবে? 2 নাম্বার ফেচ করে ফেলছি, তার মানে এখন 2 নাম্বার হচ্ছে 3 নাম্বার স্লটে এসে কি করবে? ডিকোড করবে, আর এই পাশে এসে কি করবে? আমার ফেচ করবে, 3 নাম্বারটা ফেচ করবে। মানে জাস্ট সিকোয়েন্সুয়াল কাজটা হবে, কিন্তু ওই 5 সেকেন্ডের মধ্যে দেখেন এইখানের 4টার মোটামুটি কাজ কিন্তু শেষ, 4টা ইনস্ট্রাকশনের অলমোস্ট কাজ শেষ, তাই না? কিন্তু এইখানে ওই 5 সেকেন্ডের মধ্যে কিন্তু একটা ইনস্ট্রাকশনস মাত্র এক্সিকিউট হয়েছে। তাইলে আমরা বলতে পারি না যে প্যারালাল পাইপলাইনিং ভালো কাজ করতেছে এখানে, কারণ আমরা মাল্টিপল ইনস্ট্রাকশনস একই টাইমে এক্সিকিউট করতে পারছি। বলতে পারি? জি আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, জি ম্যাম। এটা হচ্ছে গেল। আরেকটা স্লাইড আছে। আমার ফোনে 11%, ফোনটাই কতক্ষণ পরে আল্লাহ জানে বন্ধ হয়ে যায়নি, শেষ করতে পারলেই এখন বাঁচি। আরেকটা স্লাইড নিয়ে দাঁড়ান।
এখন সবই দিছি, ধরেন মোটামুটি সবই দিছি, বুঝছেন? কারণ আপনারা তো নকলবাজ, আমি একটু কোশ্চেন বেশি রাখি ইচ্ছা করে, যাতে নকল করেও চেষ্টা করি। ম্যাম 20 মার্কের কোশ্চেনে 14টা প্রশ্ন দিয়ে এই জন্যই তো ম্যাম পোলাপান নকল করে ম্যাম, ছোট হ্যাঁ করে দিলে আর নকল করতো না। এই তো নকলটা যাতে প্রতিরোধ করতে পারি, এর জন্য চাই যে বেশি বেশি লিখবেন, যাতে নকল কইরাও কুলাইতে না পারেন। ম্যাম তারপরে প্রশ্নটাই সাংসারিক হিসেবে দিতে পারেন, তাহলে আমরা মুখস্থ করে যাইতাম। তাও পারবেন না, দেখমু যে ওই কোশ্চেনটা আছে না ছাপাইয়া নিয়ে গেছেন পরীক্ষার হলে, হ্যাঁ তাও পারবেন না। আজকের থেকে পড়া শুরু করবেন, তাইলে পারার একটা চান্সেস আছে। জি ম্যাম, একটু রিস্ক দিয়ে দেন, তাইলে আমরা পড়াশোনা করে আসবো। আচ্ছা, এই জায়গাটার এই যে চ্যাপ্টার 4 এর লেকচার 4 যেটা, এটা প্রথমের এই অংশগুলো দেখার দরকার নেই, আমরা এই সাইডের অংশগুলো থেকে একটু পড়ি, ঠিক আছে? তো এই সাইডের অংশে ধরেন আমরা হচ্ছে কোন একটা জিনিসকে যখন একটা ডেসিমেল সংখ্যা আছে, ডেসিমেল সংখ্যার বাইনারি করতেছি, সাপোজ এই ডেসিমেল সংখ্যার বাইনারি করব, ঠিক আছে? তাহলে এই 5.625 এটা হচ্ছে কি একটা ডেসিমেল সংখ্যা আমি বলতে পারি। এখন এই পয়েন্টটাকে যদি আমি এক ঘর আগে আনি, ঠিক আছে, আমি দশমিকটাকে এক ঘর আগে ফেলছি, যদি আমি বাম দিকে দশমিককে আগাই তাহলে আমরা হচ্ছে টু দি পাওয়ার সামথিং যেটা লিখবো সেটা হচ্ছে প্লাসের হবে, বুঝতে পেরেছি? ধরেন আমি 0.5625 লিখলাম, ইনটু আমার কি লিখতে হবে 10 টু দি পাওয়ার 1, বুঝেছি? যদি আমি দশমিকটাকে বাম দিকে ঘুরাই, আর যদি হচ্ছে আমি ডান দিকে নেই তাহলে হচ্ছে মাইনাস হয়ে যাবে। যদি আমি লিখতাম যে 56.25 তাহলে কি এক ঘর পিছিয়ে গেছে, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে কি 10 ইনভার্স 1, বুঝতে পেরেছি? যদি দুই ঘর পিছাতাম ডান দিকে তাহলে হচ্ছে 10 ইনভার্স 2। এখন এই জায়গায় ধরেন আমার এটা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ধরেন আমার একটা ডেসিমেল সংখ্যা আছে, সাপোজ 5.625, এটা হচ্ছে কি একটা ডেসিমেল সংখ্যা, তাই না? এটার বেস হচ্ছে কত 10। তাইলে এই জায়গায় জাস্ট দশমিকটাকে যদি আমরা হচ্ছে এক ঘর সামনে আনি, আমি হচ্ছে কি করতেছি এই যে 0.5625 এই অনুসারে লিখবো, মানে দশমিকটাকে এক ঘর আগে আনছি। যদি বাম দিকে দশমিকটাকে সরায় আনি, সেই ক্ষেত্রে আমার যে বেস আছে ইনটু আমি ওই বেসটাকে লিখতেছি 10 টু দি পাওয়ার 1, মানে এক ঘর বামে সরাইছি এই জন্য 1। এখন সাপোজ আমি হচ্ছে এই দশমিকটাকে পরে লিখবো, ডান সাইডে সরাবো, ধরেন আমি লিখতেছি 56.25 মানে কি দশমিকটাকে ডান সাইডে সরাইছি, তাই না? তাহলে ডান সাইডে সরাইলে সেক্ষেত্রে ইনভার্স হবে। আমরা পরবর্তীতে ম্যাথে গেলে আরেকটু ভালো করে ক্লিয়ার হবে, ঠিক আছে? এটা ম্যাম মেবি 10 দ্বারা ভাগ দিলেও তো এই মানটাই আসবে। হ্যাঁ হ্যাঁ একই মান আসবে, একই ভ্যালু, জি। আপনি যাই করেন না কেন আলটিমেটলি ওই 5.625 ই আসবে, বুঝছেন? জি জি। জাস্ট দশমিককে আমরা যখন চেঞ্জ করব সেই ক্ষেত্রে 10 এর বেসিসে আমরা ক্যালকুলেটরে দেখি না যে অনেক সময় আসে সেটাকে দশমিকটাকে আমরা হচ্ছে 10 টু দি পাওয়ার দিয়ে লিখি, অথবা 10 টু দি পাওয়ার সামথিং আসে সেটাকে আমরা দশমিকে কনভার্ট করি, দেখি তো, তাই না? জি জি। আচ্ছা এখন দেখেন একটা ডেসিমেল বাইনারি সংখ্যা ধরেন 101.101 আছে, তো এইখানে এই দশমিকটাকে আমি তিন ঘর হচ্ছে কোথায় নিছি, বাম দিকে নিছি, তাই না? তিন ঘর বাম দিকে নেওয়া মানে কি 0.101101 ইনটু এটা কি বাইনারি সংখ্যা, তাহলে বেস কত আমার এখানে 2 টু দি পাওয়ার, তাই না? 2 টু দি পাওয়ার কয় ঘর আগে দিয়েছিলাম, তিন ঘর, তাহলে 2 টু দি পাওয়ার কত লিখবো 3 লিখবো, ঠিক আছে? এখন এই 3 তো হচ্ছে কি আমাদের এক্সপোনেন্ট, এটা তো আমরা জানি এট লিস্ট, তাই না? যে 3 গুলাকে মানে উপরে যা থাকবে সামথিং টু দি পাওয়ার, তাহলে আমরা কি বলি সেটাকে এক্সপোনেন্ট বলি। এখন এই জায়গায় একটা নতুন জিনিস যে আমরা দশমিকের পরে যেই সংখ্যাগুলো থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যান্ত্রিসা, ঠিক আছে? ম্যান্ত্রিসা বলে থাকবো। তো এখানে এই যে এক্সপোনেন্ট আর ম্যান্ত্রিসা বলতেছি, এই টোটাল বিটগুলো হয় 10 বিটের, ঠিক আছে? এর মধ্যে হচ্ছে আমার প্রথম হচ্ছে একটা বিট থাকে হচ্ছে সাইন বিটের জন্য, এইখানে আমরা যদি দেখি কোথায় আছে, প্রথম একটা বিট হচ্ছে সাইন বিটের জন্য, তারপর আর চারটা বিট হচ্ছে আমার এক্সপোনেন্টের জন্য, আর বাকি যে পাঁচটা বিট থাকবে সেগুলো হচ্ছে ম্যান্ত্রিসার জন্য। এখানে আমরা একটু এখানে দেখি, প্রথমে এখানে আমার হচ্ছে একটা বিট হচ্ছে সাইন বিট, একটা হচ্ছে চারটা হচ্ছে আমার হচ্ছে এক্সপোনেন্ট, আর বাকি পাঁচটা হচ্ছে ম্যান্ত্রিসা। তো এই জিনিসগুলা যখন আমরা কাজের ক্ষেত্রে করি, নরমালাইজেশন একটা এমন একটা প্রসেস, নরমালাইজেশনের মাধ্যমে আমরা এই দশমিক গুলাকে আগাইতে পারি, পিছাইতে পারি। এই যে বললাম যে একটু আগে, ধরেন আমি বাম দিকে 3 ঘর আগাইছি, এই জন্য লিখতেছি 2 টু দি পাওয়ার 3। ধরেন আমি এই সাইডে 2 ঘর আগাবো, তাইলে কত লিখবো 1.0101 ইনটু 2 টু দি পাওয়ার 2, তাই না? ধরেন এই দশমিকটা 4 ঘর আগে ফেলছি, তার মানে 4 ঘর আগে ফেলা মানে কি এই 101 এর আগে কিন্তু আরেকটা জিরো বসছে, দেখেন এখানে আরেকটা জিরো বসে তারপর দশমিক দিছি,
তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 4 ম্যাম মোরাল হচ্ছে যত করে আগাবো আমরা এটা টুর বেস হিসেবে পাওয়ার হিসেবে দিয়ে দিব পাওয়ার এটাই হিসেবে তো। কাজ করবে। হ্যাঁ, আবার জি এইটা দেখেন, এটা আমি 3 ঘর পিছিয়ে নিছি। এটাতে হচ্ছে 101 101 পয়েন্ট তারপর সামথিং নিছি। এখানে হচ্ছে জি পিছনে 3 হবে, ইনভার্স ঠিক আকারে আছে? আসবে। হ্যাঁ, এখানে ইনভার্স -3 হবে। এখানে ভুল আছে, ঠিক আছে? -4 দেওয়া আছে, এটা -3 হবে। আচ্ছা, তো এইভাবে তো আমি চাইলে অনেকভাবে নরমালাইজেশন করতে পারি। আমি হচ্ছে ডান দিকে সরাইলাম, বাম দিকে সরাইলাম, কিন্তু আসলে তো এরকম ভাবে নরমালাইজেশন করলে তো আমাদের একেক জনের অ্যান্সার একেক রকম আসবে, তাই না? আমি ধরেন এটা 2 কি ঘর কোশ্চেনে আগাইলাম। বলা থাকবে ম্যাম এটা কি ডানে বা বামে সরানোর জন্য হ্যাঁ, নরমালাইজেশন? আসতেছি। কোশ্চেনে এগুলো কিছুই থাকবে না। আমি বলতেছি শেষ করি। কোশ্চেন এরকম কিছুই না। আমরা হচ্ছে মানে এটা জাস্ট হচ্ছে বেসিকটা আপনাদেরকে বুঝানোর জন্য। এখন মানে নরমালাইজেশন এর মাধ্যমে ধরেন আমি তো এটাকে ডান ঘর 2 ঘর আগাইতে পারি, আপনি 3 ঘর আগাইতে পারেন, কেউ চাইলে 5 ঘর আগাইতে পারে। যার, যার মতো ইচ্ছা করে নরমালাইজেশন সে করতে পারে। কিন্তু এটা তো আসলে রেজাল্ট আসলে ওইভাবে ওই ফর্মে আনাটা, একই ট্র্যাকে আনাটা একটু ডিফিকাল্ট, তাই না? কারণ একেকজনের একেক রকমের অ্যান্সার আসবে। সেই ক্ষেত্রে নরমালাইজেশনকে ২ টা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে এক্সপ্লিসিট আরেকটা হচ্ছে ইমপ্লিসিট। তো এক্সপ্লিসিট এর কাজ কি? আমরা এমন ভাবে হচ্ছে দশমিকটাকে স্থানান্তর করব যে দশমিকের পরে যাতে অবশ্যই একটা 1 থাকে। এখানে দেখেন আমার হচ্ছে কি 101.101, ঠিক আছে? এই দশমিকটাকে এমন ভাবে আমি সামনে নিব যাতে দশমিকের পরে অবশ্যই কি 1 দিয়ে স্টার্ট হয়। বুঝতে পেরেছি? তাইলে জি আমরা ম্যাম। এখান থেকে হচ্ছে কি করলাম, দশমিকের পরে 1 রেখে আমার হচ্ছে ওই পাওয়ার তো সেম ভাবেই আসবে। আর ইমপ্লিসিট নরমালাইজেশন এটা বললাম এক্সপ্লিসিট নরমালাইজেশন। আর ইমপ্লিসিট নরমালাইজেশন হচ্ছে দশমিকটাকে এমন ভাবে প্লেসমেন্ট করতে হবে যাতে দশমিকের আগে অবশ্যই 1 থাকে। একটা হচ্ছে দশমিকের পরে 1 থাকতে হবে। আর একটা হচ্ছে দশমিকের আগে অবশ্যই 1 থাকতে হবে। বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা। তাহলে ইমপ্লিসিট হচ্ছে দশমিকের কনফার্ম ম্যামের ফোন বন্ধ। কারেন্ট চলে গেছে। হ্যাঁ, 1 টা মিনিট একটু জেনারেটরটা ছাড়ুক তাইলেই শুনতে পাচ্ছি কথা? জি ম্যাম। 1 টা মিনিট কারেন্ট এখনই আসবে। আচ্ছা। তো যেটা বলতেছিলাম যে আমার হচ্ছে এক্সট্রা হচ্ছে কি এক্সপ্লিসিট কি হইল? এটা কি হ্যাং করলো? এক্সিকিউশন টাইম খুবই খারাপ ম্যাম। হ্যাঁ, তাইলে বুঝলাম যে এটা থ্রোপুটটা তাইলে হচ্ছে কি আমার খুবই বাজে। হুম, এই যে সমস্যা কি করব? কিছুই হইতেছে না। দাঁড়ান।
শেয়ারের পেজটা ম্যাডাম একটা রিফ্রেশ দেন। হ্যাঁ সেটাই করতেছি, দাঁড়ান। স্ক্রিনও শেয়ার করছি তো ওইটা একবারে মানে সব চলে গেছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছি তাই না? আচ্ছা আচ্ছা, তাইলে হচ্ছে আমরা হচ্ছে এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট বুঝলাম। তো এখন এই এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট কে নিয়ে যখন আমরা হচ্ছে ধরেন এই এক্সপোনেন্টে ভ্যালু বসাইতে পারবো, ধরেন এক্সপোনেন্টে ভ্যালু আছে 2 টু দি পাওয়ার 3, তাহলে 3 এর তো আমরা বাইনারি জানি, বসাই দিলাম ধরেন। কিন্তু আমরা যখন -3 পাবো, এক্সপোনেন্ট গুলো তো মাইনাসও হইতে পারে তাই না? যে ডান দিকে বাম দিকে যাই সরাই না কেন আমাদের তো ডান দিকে সরাইলে মাইনাস আসবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই মাইনাস ভ্যালু গুলোর তো এক্সপোনেন্ট আমরা কিভাবে বের করব? পারবো বের করতে? সেটা তো পারবো না তাই না? তা আমরা হচ্ছে 0 1 2 3 এগুলোর বাইনারি জানি, -1 -2 -3 ওগুলোর তো বাইনারি ওইভাবে জানি না। জানি কি? সেগুলো তো করি নাই আমরা। তো সেই ক্ষেত্রে হচ্ছে বায়াসিং করতে হয়। নরমালি আমাদের হচ্ছে বিট সংখ্যা কত? 8 বিট না? আমরা হচ্ছে এখানে 8 বিট নিয়ে কাজ করি। সেই ক্ষেত্রে যখন আমরা বায়াসিং করব, এই বায়াসিং গুলা -8 থেকে 7 পর্যন্ত যতগুলা ভ্যালু আছে সেগুলো হচ্ছে 0 1 2 3 এই জিনিসগুলা পাওয়ার জন্য -8 থেকে আমরা হচ্ছে সবসময় হচ্ছে কি সব ভ্যালুর সাথে হচ্ছে প্লাস করে 8 যোগ করব। 8 যোগ করব মানে হচ্ছে -8 এর সাথে 8 যোগ করা, -7 এর সাথে 8 যোগ করব। তাহলে 8 যোগ করে এক্সপোনেন্টের এই ভ্যালুগুলোর সাথে আমরা কি হচ্ছে 8 যোগ করে 0 1 2 3 4 করে কত পর্যন্ত যাচ্ছে? 15 পর্যন্ত চলে যাচ্ছে। বুঝতে পেরেছি কথা? মানে এক্সপোনেন্টের যত যেই ভ্যালুগুলাই পাই না কেন, এক্সপোনেন্টের ভ্যালুগুলোর সাথে আমাদের কত যোগ করতে হবে? 8 যোগ করে তারপরে সেটার বাইনারি বসাবো, যাই পাই না কেন। ঠিক আছে? এখন এটা একটু ম্যাথ করলে বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু দেখি, হ্যাঁ? যে এই জায়গায় দেখেন 0.0101 আছে, ঠিক আছে? এটাকে বলছে এক্সপ্লিসিট নরমালাইজেশনস করতে। তাহলে এক্সপ্লিসিট নরমালাইজেশন কি বলছে? যে আমার দশমিকের পরে হচ্ছে কি একটা 1 থাকতে হবে। তাহলে একে যদি নরমালাইজ করি তাহলে সেখান থেকে কি হবে? এটাকে ডান এক ঘর ডানে সরাইতে হবে। তাহলে কি লিখবো? 0.101। তার মানে কি এক ঘর সরাইছি মানে 2 ইনভার্স 1। বুঝতে পেরেছি? 0.010 একটা পজিটিভ সংখ্যা। পজিটিভ সংখ্যার জন্য এ তো বিপদ। কি রে ভাই? এরকম অশান্তি করছে আজকে। ম্যাম এত কোশ্চেন কি দিবেন পরীক্ষায়? হ্যাঁ এই ম্যাথ থেকে একটা সেট হবে। আমি তো বলে দিলাম কোন কোন জায়গা থেকে সেট হবে। এখন আপনি চাইলে স্কিপ করে পড়তে পারেন। আসে না কেন এগুলা? ম্যাডাম নেট স্লোর কারণে লোড নিতে এরকম টাইম লাগে আর কি, বাইরেও আসে। দাঁড়ান ম্যাডাম ডাউনলোড আপনি ডাউনলোড করে নেন, হ্যাঁ ডাউনলোড করে ওপেন করেন।
সামারি করে দিলাম। আর আমাদের যারা ক্লাস নিতে হচ্ছে সেটার কোনো ইয়ে নেই। আরেকটা নেট আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমার তো বাসার নেটের অবস্থা খুবই খারাপ। আমি কি যে বলবো, আমার কারেন্ট খালি আসতেছে যাইতেছে। আজকে মানে হাতের জিলের এখানে কালকে হচ্ছে ইয়ে হয়েছে কি সাব পয়েন্ট না কি জানি বলে, সাব স্টেশন সব পুড়ে গেছে ওদের। তো কালকের থেকে কারেন্ট ডিস্টার্ব করতেছে, ইভেন বিল্ডিং এর জেনারেটর ছেড়েও দেখা যাইতেছে প্রবলেম সলভ হইতেছে না। কালকে একবার হচ্ছে রাত্রে প্রায় 11টা না 12টা, মানে জেনারেটরও টায়ার্ড হয়ে গেছে এরকম। জি এই ফাইলটাও ডাউনলোড করতে পারতেছি না, কি বলবো কষ্টের কথা। দেখি ম্যাম, যতটুকু করাইছে মোটামুটি অনেকটা কভার হয়ে গেছে এগুলো। শুধু এই একটা পার্ট শেষ করলেই আমাদের শেষ, বুঝছেন? জি জি ম্যাম, আপনার কষ্টটা আমরা বুঝতে পারতেছি ম্যাম, আপনি অনেক ট্রাই করতেছেন। আমি কিভাবে, আপনি তো আমার সেটআপই দেখেন নাই, এটা তো আসেই না। কেন আসতেছে না এটা তো বুঝতেছি না। হুম, কি জানি বলে, আমার সেটআপ হচ্ছে আমি ল্যাপটপ চার্জে, আমার ফোনও চার্জে। আমার ফোন 8% ছিল, এখন এটা টাইনা টুইনা ফোন চার্জে দিয়ে আমি কথা বলতেছি। কেন আসতেছে না? দাঁড়ান, আছেই তো দুইটা। না, এটা অন্য কোনো ইস্যু নেই। এই আল্লাহ, ফাইলটা কই যাবে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, না আসলে ম্যাম বাদ দেন, আমরা এটা ইউটিউব দেখে একটু হেল্প নিয়ে চ্যাট জিটিপি থেকে সহযোগিতা নিব আর কি। পাবেন, দাঁড়ান দেখি। আরেকটা ক্লাসরুমেও তো দিছি আগে, দেখি এই যে আপনারা দেখতে পারবেন কিনা সেটা হচ্ছে মেন কথা। করাপ্ট হয়ে গেছে ম্যাম। হ্যাঁ, না ম্যাম, করাপ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে আছে, আরেকটা ফাইল আছে, সমস্যা নাই, আমি এখন দিয়ে দিব, ঠিক আছে? ওইটা তো সমস্যা হয়েছে সামহাও। আচ্ছা দেখি, হ্যাঁ আছে। আচ্ছা এটা দেখি, হ্যাঁ। আচ্ছা, এইখানে তো আমরা বললাম যে সেটা হচ্ছে কি করব, যে এটা যেহেতু একটা পজিটিভ সংখ্যা, তার মানে এই পজিটিভ সংখ্যার জন্য আমার সাইন বিট কত হবে? সবসময় কত? 0 হবে, তাই না? পজিটিভের জন্য 0। এখন এক্সপোনেন্ট আসি, এক্সপোনেন্টে কত? এখানে ভ্যালু পাইলাম -1, তাহলে -1 কে বসাই দিতে পারবো? পারবো না। আমাদের কি করতে হবে? আমি মাইনাস পাই আর প্লাস পাই, এক্সপোনেন্টে যেই ভ্যালুটাই পাই না কেন তার সাথে কত যোগ করতে হবে? 8 যোগ করতে হবে। তাহলে -1 এর সাথে 8 যোগ করলে কত হবে? 7 না? তাহলে 7 এর বাইনারি কত? 3টা 1। তাহলে প্রথম ঘরটাতে 0 বসাই আমরা হচ্ছে বাকি 3 ঘরে 3টা 1 বসাই দিব। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, পরবর্তীতে হ্যাঁ, কোয়েশ্চেন হচ্ছে আপনাকে এরকম একটা ভ্যালু দিবে, এই যে ধরেন 0.0101, এখানে বলবো আপনাকে এক্সপ্লিসিট নরমালাইজেশন অথবা ইমপ্লিসিট নরমালাইজেশন বা দুইটাই বলতে পারে, যে আপনি দুইটা অ্যাপ্লাই করেন। তাইলে হচ্ছে আপনি এইটা ফলো করবেন। জাস্ট হচ্ছে এইটার একটা সাইন বিট দিয়ে আপনি ম্যান্তাসা দিয়ে বসাবেন, সেটা একটা। আপনি তো ফার্স্টে কনভার্ট করলেন, কনভার্ট থেকে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা বসাবো, ঠিক আছে? বক্সে হচ্ছে ভ্যালুগুলো বসাবো। আর ম্যান্টিসার পাথ কোনটা? ম্যান্টিসা হচ্ছে কি বলছিলাম, দশমিক পরে যা যা থাকবে সবকিছুই ম্যান্টিসা। তাহলে দশমিকের পরে কি কি আছে? 101। তাহলে 101 বসায়া বাকি ঘরগুলোতে 0 বসাই দিব। বুঝতে পেরেছি? তাহলে এখন সেম জিনিসের যদি ইমপ্লিসিট নরমালাইজেশন করতে বলে, তাহলে ইমপ্লিসিট নরমালাইজেশন কি বলছিলাম? দশমিকের আগে একটা 1 থাকতে হবে। তাহলে 2 ঘর আগাইতে পারবো। তাহলে 2 ঘর আগে হচ্ছে 2 বসাইলাম। তাহলে এই 2 কে হচ্ছে কি সাইন বিট, এটা যেহেতু একটা পজিটিভ সংখ্যা, এখানে বসাইলাম 0।
সাইন বিট হওয়ার কারণে হচ্ছে আমরা 0 বসাইছি। আর এখানে এক্সপোনেন্টের 2 এর জায়গায় 4টা ঘরে আমরা কি লিখতে পারবো? 2 মানে কত? 2 + 8 তাই না? 10 বসাইতে পারবো। তাহলে 10 এর হচ্ছে আমাদের কি করতে হবে? বাইনারি বসাবো আর ম্যান্টিসার যে পার্টটা আছে ওইটা বসাবো। অনেক সময় দেখবেন ম্যান্টিসা অনেক বড় আসছে। ধরেন আরো 6টা 7টা আসছে। কিন্তু আমার ঘর তো 5টা। তার মানে বাকি লাস্টের যে সংখ্যাগুলো থাকবে ওগুলো বাদ দিয়ে দিব। বুঝতে পারছি? হ্যালো? জি 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 ম্যাম। ম্যাম। এখন আসি এই এক্সপ্লিসিট নরমালাইজেশন বা ইমপ্লিসিট যে নরমালাইজেশনটা আছে সেটা ধরেন আমার হচ্ছে 0 তো পজিটিভ সংখ্যা। এখন ধরেন মাইনাস আসলো কোন একটা সংখ্যা নেগেটিভ, তখন আমরা কিভাবে কাজ করব? তখন আমাদের হচ্ছে ফর্মুলা হচ্ছে -1 টু দি পাওয়ার s ইনটু 0.m ইনটু 2 টু দি পাওয়ার e মাইনাস বায়াস। ঠিক আছে, এই জায়গাগুলো একটু খেয়াল করে দেখবে, এটার ফর্মুলা। আমরা হচ্ছে একটু আগে যে এক্সপ্লিসিট করলাম, এক্সপ্লিসিটের জন্য কিন্তু সবসময় 0 পয়েন্টের পরে ম্যান্টিসা রাখি, এই জন্যই লেখছে 0.m। আর যদি ইমপ্লিসিটের জন্য করতাম তাহলে হচ্ছে দেখেন ফর্মুলা হচ্ছে -1 টু দি পাওয়ার s, s মানে সাইন বিট বসাইলাম, ইনটু 1.m, ইনটু 1.m মানে কি? ওই যে আমার হচ্ছে 1 হচ্ছে কি দশমিকের আগে 1 রাখি সেই m, ঠিক আছে, 1.m ইনটু 2 টু দি পাওয়ার ডেসিমাল সংখ্যায় যেতে যাচ্ছি বা পুরোনায় হচ্ছে যে মাইনারি সংখ্যাটা ছিল ওইটাতেই যেতে যাচ্ছি, সেটা তখন আমরা কিভাবে করব? তখন আমরা ফর্মুলাতে এইটাকে ধরেন ফার্স্ট আমরা নরমালাইজেশন করে লাস্ট হচ্ছে সাইন বিট, সাইন বিট হচ্ছে কত আমাদের এক্সপ্লিসিটের জন্য 0, তাই না? তারপর 0.m, তার মানে ম্যান্টিসার যে ভ্যালুগুলো আছে ম্যান্টিসার ভ্যালুগুলো সেখানে বসবে, ইনটু 2 টু দি পাওয়ার 11 মাইনাস 8। 11 মানে কত? ধরেন আমার হচ্ছে x টু দি পাওয়ার 3, সাপোজ আমার এখানে ভ্যালু ছিল 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? এই 2 টু দি পাওয়ার 3 এর জন্য 3 প্লাস 8, ঠিক আছে? তাহলে আমার কত আসবে? এখানে e এর ভ্যালু আসবে 11 মাইনাস বায়াস, বায়াস কত? 8 না? তারপর ওদেরকে যদি আমি ঠিক মতো করে মাল্টিপ্লাই করি তারপর আলটিমেটলি দেখবি 10101.1 আসছে। দেখেন এখানে ভ্যালুটা কিন্তু চলে আসছে 101.101, দশমিকের পরে 01 যে ম্যান্ডেটরি রাখতেই হবে, বা দশমিকের পরের সংখ্যাগুলো তো আসলে এত ম্যান্ডেটরি না, ঠিক আছে? যদি 00 থাকে এগুলো এত ম্যান্ডেটরি না। তো ওই অনুসারে আমরা হচ্ছে কি করতে পারবো? তো এখানে দেখে একটু কনফিউজড, ধরেন এইটা একটা এক্সাম্পল দিছে, এটা কিন্তু 2 এর জন্য এক্সাম্পল দিছে, কিন্তু এই এক্সপ্লিসিট নরমালাইজেশনটা কিন্তু পরের পেজের জন্য করছে, ঠিক আছে? এটার জন্য, এই ম্যাথটার জন্য করছে। বুঝতে পেরেছি? এটা কিন্তু ইমপ্লিসিট নরমালাইজেশন করছে, এটা কিন্তু এক্সপ্লিসিট নরমালাইজেশন অ্যাপ্লাই করছে। বুঝতে পেরেছি? আবার সেম ভাবে ইমপ্লিসিট নরমালাইজেশন করতে পারবো, জাস্ট ফর্মুলাতে আমি ভ্যালুগুলা বসাই দিছি, তারপর হচ্ছে দেখেন ওই সেম ভাবে ওই যে আমরা 5.625 থেকে স্টার্ট করছি সেটাই কিন্তু নিয়ে আসছি। বুঝতে পেরেছি? হ্যালো? আচ্ছা, তাইলে হচ্ছে ধরেন আপনাকে দুই ভাবে এখান থেকে কোশ্চেন হতে পারে, একটা হচ্ছে ইমপ্লিসিট নরমালাইজেশন কি আর এক্সপ্লিসিট নরমালাইজেশন কি, ওদের একটা পার্থক্য করে দেখাই দিবেন ছোট করে। আর আপনাকে হচ্ছে ম্যাথ দিল, একটা ম্যাথ থাকতে পারে এরকম টাইপের যে একটা সংখ্যা দিছে সেটাকে বলবে ইমপ্লিসিট করো বা এক্সপ্লিসিট করো, ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে ওই যে সাইন বিট দিয়ে এক্সপোনেন্ট দিয়ে এভাবে করে দিলাম। তারপর আপনাকে বলতে পারে যে আপনি এটা হিউম্যান রিডেবল ফর্মে এবার কনভার্ট ট্রেস ব্যাক করেন, তাহলে ট্রেস ব্যাকের জন্য ফর্মুলা হচ্ছে কোনটা? এগুলা এক্সপ্লিসিট হইলে কেমনে আর ইমপ্লিসিট হইলে ফর্মুলা কিভাবে, জাস্ট অ্যাপ্লাই করে আপনি বসাই দিবেন। বুঝতে পেরেছেন? জি ম্যাম। সবাই ক্লিয়ার? আর কোনো সন্দেহ আছে কোনো কিছুতে? আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিই, ওটা মানে নষ্ট হয়ে গেছে, কারাপ্ট হয়ে গেছে somehow। আর কারো কোনো সন্দেহ কিছু আছে, সমস্যা আছে? লাস্টের চাপটা দিয়ে ফাইনাল কভার করা জি যেত? সহমত ম্যাম। কি বলেন? লাস্টের চ্যাপ্টার তো একদমই কঠিন কিছু না, আমার কাছে তো মনে হলো ইজি। ম্যাম এই জন্যই তো আপনি ম্যাডাম, আমরা না, আমিও যখন পড়ছি আমার কাছে তো ইজি লাগতো, কঠিন তো লাগেনি।
ওরে আল্লাহ রে ভাই, লজিকের তো শেষ নাই। লজিক টেনে ম্যাম একটা আপনার লজিক যে দিলে এই ব্যাচের পোলাপাইন এরা সব হিসাব করছে বিএসসি টা শেষ হইলে কোন সেপ্টেম্বর মাসটা পার হইলে বাসে। ও তাই না? তবে ভালো ম্যাম লেকচার 1 থেকে তো কোনো কোশ্চেন দিলেন না, এটা কি বাদ তাহলে? না, ওই যে পড়াইছিলাম না কি কি জানি, ওগুলো একটু দেখবেন। ডাটা, হ্যাঁ, ডাটা ডাটা ইনফরমেশনের পার্থক্যগুলো পড়বেন। এই পড়লেই চলবে, ঠিক আছে? এগুলো পড়লেই হবে। লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন পড়া লাগবে না, লেভেলস অফ অ্যাবস্ট্রাকশন বাদ দিয়ে দেন। আর ভন নিউম্যান আর্কিটেকচার থেকে একদম সবকিছু, ঠিক আছে? একদম যা যা পড়াইছি সবকিছু। আর হচ্ছে ওখান থেকে, হ্যাঁ, সিপিইউ অর্গানাইজেশন, অপারেশন, ফ্লো চার্ট গুলা যেভাবে করে দেখাইছে ওগুলা। চ্যাপ্টার 3 তে হচ্ছে আমরা হচ্ছে ম্যাথ দেখছি, ম্যাথ গুলো, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ক্যাশ মেমোরি দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওগুলোও পড়বে। ওখানে ভন নিউম্যান আর্কিটেকচার থেকে একদম লাস্ট স্লাইড পর্যন্ত সবগুলো স্লাইডই ইম্পর্টেন্ট, বুঝছেন? আপনারা যদি শুধু লেকচার 2 টাই একটু পড়েন, মোটামুটি লেকচার 1 আর 2 একসাথে একটা কম্বাইন্ড কোশ্চেন আছে, মোটামুটি 2 সেট কোশ্চেন কমন পাবেন। বুঝতে পারছেন? আরে 20 10 মার্ক মার্ক না, 10 মার্ক 5 মার্কস না, 10 মার্কস। হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, ম্যাথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলা সবগুলোই পড়বেন। আর এক্সপ্লিসিট আর ইমপ্লিসিটে তো বলে দিলাম 3 ধরনের কোশ্চেন, ঠিক আছে? এগুলা পড়বেন, ম্যাথ গুলা করবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ইনশাল্লাহ 20 মার্কস ক্লিয়ার হবে। হ্যাঁ ম্যাম, ওটা একটু একটু হার্ড মনে হইলো আর কি আমাদের কাছে। এটা হার্ড বানাইছে? জি ম্যাম। আমার তো ইজি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আর ম্যাথ ম্যাথ করলে ম্যাথে নাম্বার উঠানো একদমই ইজি, আর ওরা তো কঠিন কিছু না। জি ম্যাম, এর জন্য কিন্তু ইলেকট্রিক্যাল ছেড়ে কম্পিউটারে আপনারা আসছি ম্যাম। যদি 3টা স্লাইড পড়েন তাহলেও হচ্ছে আসলে আপনাদের 20 মার্কস কভার হবে। বুঝতে জি পেরেছেন? ম্যাম, একদিনের পরীক্ষার একদিনের আগে পুরো স্লাইড গুলা হচ্ছে লোড নেওয়া আর কি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ভালো জি, থাকবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।